ভাবুন তো, এমন একটা জায়গায় এসে পড়েছেন যেখানে চারপাশে কোনো রাস্তা নেই, শহরের কোনো কোলাহল নেই, এমনকি চোখে পড়ছে না কোনো জনবসতিও। শুধু পানি, ঘন সবুজ আর সরু জলপথের বুক চিরে এগিয়ে চলেছে ছোট একটি ডিঙি নৌকা। বর্ষায় এই জায়গাটা এতটাই বদলে যায় যে প্রথম দেখায় মনে হবে বাংলাদেশে নয়, যেন ব্রাজিলের আমাজন জঙ্গলের কোনো অচেনা জলপথে চলে এসেছেন। কিন্তু এই সবুজের আড়ালেই লুকিয়ে আছে এমন এক পেয়ারা বাগান যেখানে গাছের সারির মাছ দিয়েও নৌকায় ঘুরে বেড়ানো যায়। আর সবচেয়ে অবাক করা ব্যাপারটা কি জানেন? এই বাগানকে ঘিরেই পানির উপরে বসে এমন এক বাজার যেখানে প্রতিটি নৌকায় এক একটি দোকান। বর্ষা এলেই নৌকায় নৌকায় জমে ওঠে লাখ লাখ টাকার পেয়ারার কেনাবেচা। আজ নৌকায় করে ঢুকে পড়ব এই রহস্যময় সবুজ জলজ দুনিয়ার ভেতরে। ঘুরে দেখব ঘন সবুজে ঢাকা পেয়ারা বাগান, আর কিছুক্ষণ ভেসে ভেসে দেখব পানির উপরে গড়ে ওঠা সেই বিখ্যাত ভাসমান বাজারের ব্যস্ততা। শুধু ঘুরে দেখাই নয়, এই অদ্ভুত সুন্দর জায়গায় কিভাবে আসবেন, বছরের কোন সময় এলে সবচেয়ে ভালো ভিউ পাবেন, নৌকা ভ্রমণে কতটা খরচ হতে পারে, জানাবো এসবের পাশাপাশি আরও কিছু প্রয়োজনীয় খুঁটিনাটি। দেখা যাক বাংলার এই ভিন্নধর্মী জগৎটা আসলে আমাদের কতটা অবাক করতে পারে। চলুন তবে নৌকা ভাষায়। দরিয়ার বুঝি ফুল নাই রে, আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে। এশিয়ার সবচেয়ে বৃহত্তম এই ভাসমান পেয়ারা বাজারে আসতে হলে প্রথমেই চলে আসতে হবে বরিশালে। আর আমার কাছে পার্সোনালি বরিশাল যাওয়ার বাহন হিসেবে প্রথম পছন্দ অবশ্যই লঞ্চ। ঢাকার সদরঘাট থেকে সাধারণত রাত ৯টা সাড়ে ৯টার মধ্যে লঞ্চ ছেড়ে যায়। তাই লঞ্চে বরিশাল যেতে চাইলে চেষ্টা করবেন ৯টার মধ্যেই সদরঘাটে চলে আসতে। এরপর নিজের পছন্দ অনুযায়ী ডেক, কেবিন কিংবা সোফা বেছে নিতে পারবেন। আমরা এবার যাচ্ছি MCAN-7 লঞ্চে করে। এই লঞ্চে ডেকের ভাড়া ৩০০ টাকা, সিঙ্গেল কেবিন ১০০০ টাকা, আর সোফায় গেলে ভাড়া পড়বে ৭০০ টাকা। ঢাকা বরিশাল রুটের অন্যান্য লঞ্চের মতো এটাও বেশ আধুনিক, আর লঞ্চে সব ধরনের খাবারের ব্যবস্থা আছে। সকাল ৬টার দিকে লঞ্চ এসে পৌঁছায় বরিশাল ঘাটে। লঞ্চ ঘাট থেকে সিএনজি কিংবা মাহিন্দ্রা ভাড়া করে সরাসরি চলে যাওয়া যায় আটঘর কুরিয়ানায়। আমরা পুরোদিন পেয়ারা বাজার সহ বরিশাল ঝালকাঠির আরও কিছু জনপ্রিয় জায়গা ঘুরে দেখার জন্য একটা মাহিন্দ্রা ভাড়া করে নিলাম ২৫০০ টাকায়। বরিশাল শহর থেকে আটঘর কুরিয়ানা যেতে সময় লাগে প্রায় ১.৫ ঘন্টার মতো। তবে লঞ্চে করে যদি ঝালকাঠি নামেন, সেখান থেকে আটঘর কুরিয়ানা যেতে সময় লাগে মাত্র ৪০ মিনিটের মতো। অবশেষে চলে এলাম আটঘর কুরিয়ানার নৌঘাটে। বৃষ্টির কারণে খালে স্রোতের পরিমাণও বেড়ে গেছে। ঘাটে কিছুক্ষণ দর কষাকষি করে আমরা ৬ জনের জন্য ২টা নৌকা নিলাম ১০০০ টাকা করে। মাঝিরা প্রায় ৩ ঘন্টার মতো আমাদের বাজার আর বাগান ঘুরিয়ে দেখাবে। অবশেষে নৌকা ভাসিয়ে দিলেন আমাদের মাঝি মামা। বৃষ্টির মধ্যে স্রোতময় এই জলপথে নৌকা নিয়ে নামার সঙ্গে সঙ্গেই কেমন যেন একটা অ্যাডভেঞ্চারের ফিল পেলাম। নদীমাতৃক এই দেশে এভাবে নৌকায় করে ঘুরে বেড়ানোর আনন্দটাই আসলে আলাদা। বরিশাল, ঝালকাঠি আর পিরোজপুরের সীমান্তবর্তী এই বিস্তীর্ণ এলাকায় গড়ে উঠেছে বিশাল এই পেয়ারা বাগান। সকালে নৌকায় করে যেতে যেতেই দেখতে পাবেন কৃষকেরা পেয়ারা বোঝাই নৌকা নিয়ে বাজারের দিকে ছুটে যাচ্ছেন। চারপাশে শুধু পানি, নৌকা, পেয়ারা আর মানুষের ব্যস্ততা। দৃশ্যটা সত্যিই অসাধারণ। এখানকার মানুষের জীবনযাত্রা, কৃষিকাজ আর প্রকৃতি সবকিছুই যেন এই জলপথকে ঘিরে গড়ে উঠেছে। ভাসতে ভাসতে অবশেষে চলে এলাম ভাসমান পেয়ারা বাজারে। বৃষ্টি একটু বেশি হওয়ার কারণে আজ তেমন ভিড় চোখে পড়ছে না, তবে বেচাকেনা কম বেশি চলছেই। আমাদের মাঝির ভাষ্যমতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নাকি বাজার আরও জমে উঠবে। এখানে শুধু পেয়ারা নয়, প্রচুর আমড়ার চাষও হয়। পাশাপাশি গাব, ডাব, কলাসহ বিভিন্ন ফলমূল ও শাকসবজির চাষ এবং বেচাকেনা হয় এই বাজারে। যদিও সারা বছরই এখানে বিভিন্ন ফল ও সবজির বেচাকেনা চলে, তবে জুলাই থেকে সেপ্টেম্বর এই সময়টাকেই বলা যায় পেয়ারার মৌসুম। এখানে পেয়ারা সাধারণত মন হিসেবে বিক্রি হয়। মান ও মৌসুম অনুযায়ী প্রতি মন পেয়ারা প্রায় ৭০০-৮০০ থেকে শুরু করে ১০০০ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা যায়। সকাল থেকে শুরু হওয়া এই বাজার মূলত দুপুর ১২টা পর্যন্ত চলে, তবে সকাল ৯টা থেকে ১০টার দিকে বাজারটা সবচেয়ে বেশি জমজমাট থাকে।
ভাসমান বাজারের মতোই পানির উপরে ভেসে থাকা ভাসমান বৌদির হোটেলটাই এখানকার সবচেয়ে জনপ্রিয়। তাই আমরাও দেরি না করে এখানেই সকালের নাস্তাটা সেরে নিলাম। যাই হোক, নাস্তা সেরে এবার শুরু করতে যাচ্ছি আরেকটা চমৎকার অধ্যায়। পেয়ারা বাজার তো দেখলাম, এবার চলুন যেখান থেকে এই পেয়ারাগুলো সংগ্রহ করা হয় সেই পেয়ারা বাগানের ভেতরটা একটু ঘুরে আসি। দক্ষিণের জনপদ বরিশাল অঞ্চল বর্ষা এলেই যেন একেবারে অন্যরকম রূপ ধারণ করে। চারপাশের সবুজ, খাল, বিল আর বৃষ্টি ভেজা প্রকৃতি সব মিলিয়ে এই সময়টাই বরিশালকে যেন নতুন করে আবিষ্কার করা যায়। পেয়ারা বাগানের দিকে যাওয়ার পথে দর্শনার্থীদের জন্য এখানে তৈরি করা হয়েছে দুটো পেয়ারা পার্ক। পার্কের এন্ট্রি ফি জনপ্রতি 30 টাকা। তবে এই পার্কগুলো সাধারণ কোনো পার্কের মতো নয়। চারপাশে বিশাল বিশাল পেয়ারা বাগান, পাশে বয়ে যাওয়া খাল, আর সেই খাল দিয়ে নৌকায় করে সরাসরি পার্কে পৌঁছে যাওয়া যায়। এটাই আসলে এই জায়গাটার সবচেয়ে সুন্দর ব্যাপার। ছুটির দিনগুলোতে এখানে ভিড়ও অনেক হয়। আর উপর থেকে পুরো পেয়ারা বাগানের দৃশ্য দেখার জন্য তৈরি করা হয়েছে কাঠের ব্রিজ। যাই হোক, পার্কে আর বেশি সময় না দিয়ে এবার ছুটে যাচ্ছি পার্সোনালি আমার পছন্দের গন্তব্যে, যেখানে দেখব ব্রাজিলের আমাজন জঙ্গলের মতো কিছু দৃশ্য। স্বরূপকাঠির আটগড় কুরিয়ানা আজ বাংলাদেশের অন্যতম পরিচিত পেয়ারা উৎপাদন এলাকা। কিন্তু এই বিশাল পেয়ারা রাজ্যের গল্পটা শুরু হয়েছিল আজ থেকে প্রায় 200 বছর আগে, একেবারেই ছোট পরিসরে। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী ভারতের বিহারের গয়া থেকে এক ব্যক্তি এই অঞ্চলে পেয়ারা বীজ নিয়ে এসেছিলেন। সেই বীজ থেকেই ধীরে ধীরে শুরু হয় পেয়ারা চাষ। গয়া থেকে আসার কারণে স্থানীয়ভাবে এই পেয়ারা একসময় গইয়া পেয়ারা নামেও পরিচিত ছিল। তবে এই পেয়ারা চাষের শুরু নিয়ে আরও একটি গল্প প্রচলিত আছে। বলা হয় পূর্ণচন্দ্র মণ্ডল নামে একজন ব্যক্তি কাশী থেকে পেয়ারার বীজ নিয়ে এসেছিলেন। তার আবাদ করা পেয়ারা পরবর্তীতে পূর্ণমণ্ডলী পেয়ারা নামে পরিচিতি পায়। গল্প দুটির মধ্যে পার্থক্য থাকলেও দুটিই আমাদের নিয়ে যায় প্রায় 200 বছর আগের সেই সময়ে, যখন এই অঞ্চলে পেয়ারা চাষ ছিল মূলত পারিবারিক প্রয়োজন কিংবা শখের মধ্যে সীমাবদ্ধ। মামা, কই যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি? বাগানের ভিতর পেয়ারা বাগান আছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মানুষ বুঝতে পারে এই এলাকার মাটি, পানি আর আবহাওয়া পেয়ারা চাষের জন্য যেন একেবারেই আদর্শ। ছোট ছোট বাগান ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে আশেপাশের গ্রামগুলোতে। আর গত প্রায় 70-80 বছরে পেয়ারা চাষ রূপ নেয় বড় ধরনের বাণিজ্যিক কৃষিতে। এরপর শুরু হয় এক অন্যরকম কর্মযজ্ঞ। পেয়ারা বাগানের সবচেয়ে সুন্দর ব্যাপারটা হলো এখানে শুধু পেয়ারা গাছই দেখবেন না, পেয়ারা গাছের ফাঁকে ফাঁকে আমরা তাল, নারিকেল, সুপারি, নানা ধরনের গাছ মিলেমিশে পুরো বাগানটাকে আরো বৈচিত্র্যময় করে তুলেছে। নৌকায় বসে যখন দেখবেন নিচে ঘন পেয়ারা গাছ, মাছ দিয়ে সরু খাল, আর তার ফাঁকে ফাঁকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তাল গাছ, দৃশ্যটা সত্যিই অন্যরকম সুন্দর। অর্থাৎ এখানে শুধু পেয়ারা চাষই হচ্ছে না, বাগান, খাল, নৌকা, কৃষক আর ভাসমান বাজার সবকিছু মিলেই গড়ে উঠেছে স্বরূপকাঠির নিজস্ব এক পেয়ারার সংস্কৃতি। আর বর্ষা এলেই এই জনপদের চেহারা যেন পুরোপুরি বদলে যায়। গাছের ডালগুলোতে ঝুলতে থাকে পেয়ারা, খালে বারে নৌকার ব্যস্ততা, আর ভাসমান বাজারে শুরু হয় জমজমাট কেনাবেচা। তখন মনে হয় স্বরূপকাঠি শুধু একটা জনপদ নয়, বর্ষার পানিতে ভেসে থাকা এক বিশাল পেয়ারা রাজ্য। যাই হোক, অনেক ইতিহাস বলে ফেললাম। এবার একটা মিনিট নীরবতা পালন করে বাগানের পরিবেশ দেখুন এবং বাগান, বৈঠা আর খালের মিশ্রণে তৈরি হওয়া শব্দ শুনুন।
ভাসমান বাজার আর পেয়ারা বাগান, এই দুটি অপূর্ব সুন্দর জায়গা দেখে আমরা আবার ফিরে চলেছি ঘাটের দিকে। যারা এখানে আসতে চান তাদের জন্য বর্ষাই সবচেয়ে ভালো সময়। এই সময়টায় আপনার মনে হবে বাংলাদেশের মাটিতেই যেন ব্রাজিলের আমাজন জঙ্গলের কোনো জলপথে ছোট্ট ডিঙ্গি নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তবে আমাজন নয়, এটা আমাদের ওই বাংলার স্বরূপকাঠি। প্রকৃতির এত কাছাকাছি, এতটা অন্যরকম একটা জায়গা যে বাংলাদেশে আছে সেটা নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করাই কঠিন। আজকের মতো এখানেই শেষ করছি আমাদের ভাসমান পেয়ারা বাজার ও বাগানের ভ্রমণ। এমন আরও সুন্দর ও ভিন্নধর্মী জায়গার গল্প দেখতে নোমেডিক পিপুল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আবার দেখা হবে বাংলাদেশের অন্য একটি সুন্দর গন্তব্যে।